কাকলিদি কতবারের এমপি? 15 বছরের এমপি। তাই এবারে বেলুনে ফুটো হয়ে গেছে। আর ওই বিজেপিকে যারা সুবিধা করছে, আমি তো অবাক হয়ে যাই। আন্দোলনটা ছিল বিজেপির বিরুদ্ধে, মমতা দিদির আর কাকুলি দিদির এত বুকটা চিনচিন করছিল কেন? ওই দিনকে কৃষকদের উপর আক্রমণ চালিয়েছিল কেন? ওই দিনকে আইএসএফ এর কর্মীদের উপর আক্রমণ চালিয়েছিল কেন? তাই কৃষক বন্ধুদের বলবো, আপনাদের জন্য আমরা আন্দোলন করতে গিয়ে মার খেয়েছি। আর যারা মেরেছে এবং আপনাদের হয়ে যারা কথা বলেনি, এই নির্বাচনে ভোটের মাধ্যমে ওই কাকুলিদেরকেও বুঝিয়ে দিন, কৃষকদের ভোট না হলে তুই পার্লামেন্টে যেতে পারবে না। পশ্চিম বাংলার 50% মানুষ সরাসরি কৃষিকাজের সাথে যুক্ত, 70% মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষিকাজের সাথে যুক্ত। এখানে যিনি হিন্দু মা বাপ আছেন, মুসলিম আছেন, দলিত আছেন, আদিবাসী আছেন, সবাই কৃষিকাজের সাথে যুক্ত। আমরা ভেবেছিলাম কাকুলিদিকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবো, কাকুলিদি পার্লামেন্টে গিয়ে কৃষকগুলো মাস গেলে যাতে বেশি ইনকাম করে, তার উৎপাদিত ফসলের যাতে ন্যায্য মূল্য পায়, তার হয়ে কথা বলবে। কিন্তু দুঃখের বিষয়, কাকলিদি পার্লামেন্টে গিয়ে বকলমে বিজেপির সুবিধা করেছে। তাই জুন মাসের 1 তারিখে কাকলিদিকে বুঝিয়ে দিতে হবে কৃষকেরা ভোটের পাওয়ার কথা। কৃষক চাইলে তোমাকে পার্লামেন্টে পাঠিয়েছিল, আর কৃষক চাইছে না, তুমি পার্লামেন্টে যেতে পারবে না। কাকলিদি কতবারের এমপি? 15 বছরের এমপি। তাই তো হ্যাঁ 4 বার। এবারে কাল্লাপুর, এবারে বেলুনে ফুটো হয়ে গেছে। এবারে একটা স্লোগান গলা মিলাবেন। বারাসাতের মানুষ বলছে, কি বলছে? এবার এমপি পাল্টাও। বারাসাতের মানুষের আওয়াজ, এবার এমপি বদলাও। বারাসাতের মানুষের আওয়াজ, এবার এমপি বদলাও। 3 বারের এমপি। এমপির একটু দুর্নীতির কথা বলবো? কার রাগ হবে না তো? হবে না তো ভাই? হ্যাঁ, দেখা যাবেও না। আপনাদের বলি, এমপির গেঁড়াকল, এমপির দলের লোকেরা কি করেছে একবার বলি। আমি এখান থেকে চ্যালেঞ্জ করে যাচ্ছি মিডিয়ার মাধ্যমে কাকলিদির কাছে, উনি 15 বছরে কি কি কাজ করেছে একটা শ্বেতপত্র প্রকাশ করে মানুষের সামনে নিয়ে আসুক। একটা এমপি 1 বছরে 5 কোটি টাকা কি করে পায় তার এলাকার উন্নয়নের জন্য। 5 বছরে কত? 25 কোটি। আর 3 5 15 বছর, 15 × 5 প্রায় 75 কোটি টাকা এই 15 বছরে তিনি উন্নয়নের জন্য পাবেন। তা আমি এখান থেকে চ্যালেঞ্জ করে বলছি, এখানকার চারানার নেতারা যারা আছে, আইএসএফ কে গালি দেন, আমাকে গালি দেন, তাদের উদ্দেশ্যে বলছি, তারা আপনাদের নেতৃত্বের বলুন, নেত্রীকে যে কিছুই করতে হবে না, একটা এই 15 বছরে 75 কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছো তার তথ্যটা পাবলিক ডোমেইনে দিয়ে দাও। আমি চ্যালেঞ্জ করে বলছি, 1 তারিখে ভোট তো আছে, কত তারিখ? 12, প্রায় এখনো 18 দিন বাকি। হ্যাঁ 18 দিন বাকি। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, 18 দিনে এরা পারবে না প্রকাশ করতে, পারবে না, এরা প্রকাশ করবে না। কারণ আমি আপনাদের বলে যাই, আমিও তো একটা এমএলএ। আমি এমএলএ হওয়ার পরে চুরি করার লাইন অনেক কটা দেখতে পেয়েছি। চাইলে চুরি করতে পারবো, কিন্তু কাজ আমি করব না। কারণ আমার এমএলএর টাকাও তো খরচ করতে হয়। টাকা হাতে আসে না, এমপি এমএলএর টাকা হাতে আসে না, ডিএম থ্রু আসে, কিন্তু এজেন্সিকে দিয়ে কাজ করাতে হয়। আমি যখন এজেন্সিদের সাথে কথা বলেছি, কেউ আমাকে বলছে, স্যার ভাইজান, কেউ ভাইজান, কেউ স্যার, কেউ এমএলএ সাহেব, কত পার্সেন্ট আপনার জন্য রাখবো? আমি তো অবাক। আমি বলছি, কি হয়েছে ভালো করে বলো, পার্সেন্টেজ কি গো? বলছি, এমপি এমএলএদের ল্যাডের টাকা থেকে তাদের উন্নয়নের জন্য যে টাকা আসে 20% 30% করে অনেক এমপি এমএলএরা নেয়। আপনি কত নেবেন? আমি তো শুনে অবাক। আমি বললাম, আমার বাপের টাকা তো নয়, এটা জনগণের ট্যাক্সের টাকা, জনগণের জন্য খরচ হবে, আমার একটা পয়সা নেওয়ার কোনো প্রয়োজন নাই। প্রয়োজনে বলবেন, কাজটা যদি আরো ভালো করে করা যায় বাড়ি থেকে টাকা এনে দেবো। তো কথা হচ্ছে, সেই জন্য আমি কিছু কাজের জানি, মেটেরিয়ালস কি হতে পারে একটু জানি। যেমন আপনাকে বলি, হাইমাস লাইট দেখেছেন হয়তো, কাকলিদি একটা হাইমাস লাইট লাগিয়েছে। আমি বলছি, কাকলিদিকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, উনি উনার ভোটের আগের দিন পর্যন্ত এটা প্রকাশ করবে না। প্রকাশ করলে কাকলিদি 75 কোটির মধ্যে কাকলিদির দলের লোকেরা কত মাল তুলেছে সেটা আমি ধরে দেবো।
মানুষকে বলে দিতে পারবো আমি। কেমন আপনাকে বলি, হয়তো একটা কল লাগিয়েছে, কল করতে খরচ কত সেটা তো আমি হিসাবটা জানি, কারণ আমিও তো কল করিয়েছি। দেখবেন ওই কল 3 লাখ টাকা বিল করে দিয়েছে, মানে ওখান থেকে 1,75,000 কম করে ঝেড়েছে, কম করে 1,75,000 ঝেড়েছে, তাহলে ধরা পড়ে যাবে। একটা হাই মাস লাইট লাগাতে, যেটা 60 মিটারের হয় কি 40 মিটারের হয়, একটা মিটার আছে, এই দেখুন অবস্থা খারাপ, আমার থেকে অবস্থা খারাপের, আমি কি রুগা পেটকো, তার থেকে অবস্থা খারাপ। তো এই লাইটটাই উদাহরণ দিই, এই লাইটটা করতে আমি এরকম লাইট না করলে, আমি তো নিয়েছি বাজেট নিয়েছি, তো এই লাইটটা হয়তো করতে 1 লাখ টাকা খরচ, ঠিক আছে। এই লাইটটা যদি এমপি মহাশয় দেখায়, দেখবেন এটা 1 লাখ টাকা নাই, তখন তো আমি বলে দেবো এতে কত মাল ঝেড়েছে। তো এরা 1 তারিখের আগে আর করবেন, এইভাবে লুটে টাকাগুলো নিয়েছে। তা আপনাদের বলবো, আপনারা যদি আমাদের ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান, 1 বছরে 5 কোটি, 5 বছরে 25 কোটি টাকা, আমাদের দলের লোক সেখানে দাঁড়িয়ে থেকে কাজ করবে না, আপনাদের সাথে কথা বলে আপনারা কোথায় উন্নয়নের জন্য বলবেন, সেই 25 কোটি টাকা আপনাদের কথা শুনে আমরা উন্নয়ন করব। এবং আপনাদের বলে যাই, এই ধরনের এই লাইটটা তৈরি হবে, একটা লাইট পোস্ট তৈরি হবে, তার আগে একটা বেস তৈরি হয় না, কিভাবে টাকাগুলো ঝাড়ে আপনাদের বলে রাখি। এই বেসটা ধরো 12 mm রডের দেওয়ার কথা বলা আছে, 12 mm রডের দেবে 6 mm, তাহলে আর 6 mm রডের টাকাটা খেয়ে নেবে। এত হজম করে কি করে এরা, এরা রডও খেয়ে ফেলছে, এটাই তো কাটমানি। তো এরা তাহলে 6 mm এর টাকা ঝেড়ে দিল। তো আগামী দিনে আপনারা যদি আমাদের সুযোগ দেন, যে কাজ আমরা করব তার আগে একটা শিডিউল টাঙিয়ে দেবো। ধরুন না, এখানে একটা কাজ হবে, এই 100 ফুটের একটা রাস্তা ঢালাই হবে, 8 ফুট চওড়া, 6 ইঞ্চি গেজের 100 ফুটের রাস্তা ঢালাই হবে, ওখানে শিডিউল পুরো থাকবে, কত বাই কত পাথর, কত ইঞ্চির, মানে 5 বাই 6 পাথর হয় না, কি পাথর থাকবে, কত সাইজের পাথর, কোথাকার বালি, কি কোম্পানির সিমেন্ট, কত mm রড, টোটালটাই আপনাদের সামনে শিডিউল করা থাকবে। আর একটা সাথে সাথে কি থাকবে, ওই যে কাজ হচ্ছে, কাজটা দেখভালের জন্য আইএসএফ এর লোকেরা মাথা মারবে না, মাথা কে মারবে, সাধারণ মানুষেরা মাথা মারবে। সাধারণ মানুষদেরকে নিয়ে আমরা মনিটরিং কমিটি করে দেবো, দেখভাল করবে, ওখান থেকে কেউ না টাকা খেতে পারে। 8 ফুট চওড়ার জন্য পারমিশন হচ্ছে, 6 ফুট চওড়া করে 2 ফুটের টাকা মেরে দিচ্ছে, এটা আর হতে দেবো না আমরা। 6 ইঞ্চি গেজ, 6 ইঞ্চি গেজের জায়গায় 4 ইঞ্চি করছে, 2 ইঞ্চি গেজের টাকা খেয়ে নিচ্ছে, 3 ইঞ্চি করছে, ওই যে টাকাটা খাচ্ছে খেতে দেবো না, কারণ আমরা আগে শিডিউল করে দেবো যে কত চওড়া, কত লম্বা, কত mm রড, কি কোম্পানি সিমেন্ট, কি বালি, কি পাথর, সব টাঙানো থাকবে। আর একটা কমিটি করে দেবো, ওই কমিটিতে চাইলে তৃণমূলের লোককেও যদি থাকতে চাই আমরা ডাকবো, বিজেপির লোককে যদি থাকতে চাই তাদেরকেও ডাকবো, ডেকে বলে দেবো ভাই তোমরা কাজটা বুঝে নাও, কাজে না চুরি হয়। এই সাহসটা আছে কাকুলি দিদের, কাকুলি দিদের আছে। এখানকার বিধায়ক কে, ও বাবা, আর তার নামে কি বলবো, এত এত অন্যায় করেছে, বাচ্চাদের মিড ডে মিলও এরা ছাড়েনি। 6 টাকা কত পয়সা মনে বাচ্চাদের মিড ডে মিলে গেছে, সেকেও এরা ছাড়েনি। এদের তো জেলে কেন, আরো খারাপ জায়গায় থাকে সেখানে রাখা দরকার এদেরকে। রেশন, গরিব মানুষ, রেশন গরিব মানুষের আছে, রেশন দিয়ে তার সেই রেশনটা চলে কি, রেশন কেনার ক্ষমতা নেই। এই ব্যাটারা কি করে, যে ভালো চালটা আসে সেটাকে ঝেড়ে দিয়ে খারাপ চাল ঢুকিয়ে দেয়। তো এদের জেলের ভাত খাওয়াই দরকার। আর এরা জেলে গিয়ে খারাপ ভাত খাবে বলে এদের কথা আমি আবার পার্লামেন্ট বিধানসভায় বলি, যে জেলে খারাপ খাবার দেওয়া হচ্ছে, ভালো খাবার দেওয়া। আগামী দিনে ক্যাবিনেটটা হয়তো জেলে চলে যেতে পারে। তো তা আপনাদের বলি, আমরা ভুলে যাচ্ছি না। সমস্যাটা কোথায় জানেন, নওশাদ সিদ্দিকীকে নিয়ে সমস্যাটা কোথায়, তৃণমূল কংগ্রেস বা বিজেপি। আমি যখন বলি দেখি যে ওয়াকফ প্রপার্টি বেহাত হয়ে যাচ্ছে, মমতা ব্যানার্জি ওয়াকফ প্রপার্টি উদ্ধারের কথা বলেছিল, কটা বাজে দেখো তো, 5:15 গেছে, 2 মিনিট বক্তব্য দেবো, এটা বলে শেষ করে দেবো। মমতা ব্যানার্জি বলেছিল ওয়াকফ প্রপার্টি উদ্ধার করব, উদ্ধার করতে পেরেছে? এ বলুন পেরেছে? পারেনি। উল্টে মমতা ব্যানার্জির আমলে ওয়াকফ সম্পত্তি হিন্দু সমাজের পূর্বপুরুষেরা যেমন দেবদেবীর নামে, মন্দিরের নামে সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে, তাকে দেবত্ব সম্পত্তি বলে। মুসলিম সমাজের পূর্বপুরুষেরা মাদ্রাসার নামে, মসজিদের নামে যে সম্পত্তিগুলো উৎসর্গ করে গিয়েছে তাকে দেবত্ব সম্পত্তি, তাকে ওয়াকফ সম্পত্তি বলে। এই দেবত্ব সম্পত্তি, এই ওয়াকফ সম্পত্তি হস্তান্তরযোগ্য নয়, বিক্রি করা যায় না। কিন্তু মমতা ব্যানার্জির আমলে
এই জ্যোতিপ্রিয় বাবুদের আমলের এমন উন্নয়নের ছোঁয়া, এই কাকলিদিদের আমলের এমন উন্নয়নের ছোঁয়া, বিএলআর অফিসগুলোতে এমন উন্নয়ন পৌঁছে গিয়েছে, ওই হস্তান্তর যোগ্য নয় যে সম্পত্তিগুলো বিক্রি হয়ে যাচ্ছে। আমি যখন আওয়াজ তুলি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যখন আওয়াজ তুলছে, আগামী দিনে আমরা ক্ষমতায় আসলে এই দেবদেবীর নামে, মন্দিরের নামে যে সম্পত্তিগুলো উৎসর্গ করে গিয়েছিল, যেগুলো বিক্রি করে দিয়েছে তৃণমূলের এই উন্নয়ন বাহিনী, আমরা ক্ষমতায় এসে ওগুলোকে ফিরিয়ে নিয়ে এসে আবার দেবদেবীর নামে, মন্দিরের নামে বুঝিয়ে দেব। তখনই নওশাদ সিদ্দিকীরা মুসলমানদের দল, মৌসাদের মাথায় টুপি, মুখে দাড়ি, ও মুসলমানদের দল, ওর কাছে যাবি না। যখন আমি আওয়াজ তুলি যে আপনার জলজমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের, সেই অধিকার কেন হরণ করা হচ্ছে, জলজমি জঙ্গল থেকে আদিবাসীদের কেন উচ্ছেদ করা হচ্ছে, আমার নমশূদ্র মতুয়া ভাইদের অর্থাৎ দলিত ভাইদের কোটাতে কেন নন দলিতরা চাকরি করছে, আদিবাসী কোটাতে কেন নন আদিবাসীরা চাকরি করছে। যখন দলিতের হয়ে কথা বলি, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের হয়ে সওয়াল করি, তার ভক্তদের কথা বলি, নমশূদ্র জাতের মানুষের কথা বলি, তাদের অধিকারের কথা বলি, তখনই মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে মুসলমানদের দল হয়ে যায় আইএসএফ। আর যখন আনিসকে কেন হত্যা করা হলো, 10,000 মাদ্রাসা দেওয়ার কথা বলেছিল, মাদ্রাসা তো দূরের কথা, বর্তমান যে সরকারি মাদ্রাসাগুলো আছে 10,000 উপরে শিক্ষক শূন্য পদ, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, মাদ্রাসায় আর শিক্ষা দিচ্ছে না টিচারের অভাবের ফলে। ওয়াকফ প্রপার্টিগুলো উদ্ধার করতে হবে। আনিসকে কেন হত্যা করা হলো, ঈদে সরকারি 3 দিন ছুটি দিতে হবে। যখনই এ কথা আমি বলি, তখনই বিজেপির দালাল হয়ে যায়। আরে যাবো কোথায়? আমার মুসলিম মায়ের হয়ে কথা বললে বিজেপির দালাল, আমার হিন্দু মায়ের হয়ে কথা বললে মুসলমানদের দল। যাবো কোথায়? বলা কি বন্ধ করে দেবো? আমি বলা বন্ধ করবো না। আপনারা সাথ দিলে বেশি করে বলবো, না সাথ দিলে বলবো একটু হয়তো কম হতে পারে, বলা কিন্তু বন্ধ করব না। এই আপনাদের অধিকারের কথা বলতে গিয়ে কিন্তু আমাকে জেল খাটতে হয়েছে। আমি মিনিস্টারদেরকে কোশ্চেন করেছিলাম কৃষকদের হয়ে, মিনিস্টার উত্তর দিতে পারেনি, সেই জন্য কি করছে, আমাকে তারা জেল খাটিয়েছে। তো আমি এক বন্যায় আপনাদের কাছে বলে যাই, এক বন্যায় নওশাদ সিদ্দিকী 100 বার জেল খাটতে প্রস্তুত আছে, তাও কোনো অপশক্তির কাছে মাথা নত করবে না। কোন শুভেন্দু অধিকারী, কোন দিলীপ ঘোষ, কোন কুণাল ঘোষ, কোন মমতা ব্যানার্জি, কোন সুজন চক্রবর্তী, কোন অভিষেক ব্যানার্জির কাছে মাথা নত আইএসএফ করবে না। জেল খাটতে প্রস্তুত আছি, মানুষের কথা বলতে প্রস্তুত আছি, কিন্তু কোন অপশক্তির কাছে মাথা নত করব না। দোষটা কোথায় জানেন? আমাদের দোষটা কোথায়? আমরা কি বলি আপনাদের এই জায়গায় বলে যাচ্ছি, সামনে জুন মাসের 1 তারিখে খাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালে আপনাদের যে 100 দিনের কাজ বন্ধ আছে, 100 দিনের কাজ করে যারা টাকা পাচ্ছেন না, তাদের হয়ে কথা বলবে। 100 দিনের পরিবর্তে 200 দিনের কাজের আওয়াজ তুলবে, মজুরি বাড়ানোর কথা বলবে, এবং যাদের বকেয়া আছে সেই বকেয়া ফেরতের দাবি তুলবে। আপনাদের যাদের আবাস যোজনা চুরি হয়েছে, আবাস যোজনা পাচ্ছেন না, যারা সঠিক গরিব মানুষ, যারা আবাস যোজনার অন্তর্ভুক্ত, তাদের যাতে আবাস যোজনায় ঘর পায়, তাদের হয়ে আওয়াজ তুলবে, কোনো কাট মানি নেবে না। যদি তাপস দাকে আগামী জুন মাসের 1 তারিখে পার্লামেন্টে খাম চিহ্নে ভোট দিয়ে আপনারা পাঠান। আপনাদের কি বলছি বুঝতে পেরেছেন? তবে একটা কথা বলে যায় আপনাদেরকে, এটা বলেই শেষ করব। এখানে বিজেপির কর্মী মাইকে যদি আওয়াজটা শুনে, তৃণমূলের কর্মী মাইকে যদি আওয়াজটা শুনে থাকে, সিপিএম, কংগ্রেস, আমাদের আইএসএফ এর লোকজন, ভালোবাসার মানুষ আছেন, এবং সাধারণ মানুষ যারা এই কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়, সবার উদ্দেশ্যে বলে যাচ্ছি, তৃণমূল এই কাকলিদিরা হেরে যাবার ভয়ে এখন বাড়ি বাড়িতে গিয়ে একটা ফর্ম ফিল আপ করাচ্ছে, আর কি বলছে, আবাস যোজনায় নাকি তোমার নাম উঠবে। এই ফর্মের কোনো দাম নেই, ওই ফর্মের কোনো দাম নেই। ওই ফর্মের যে কাগজটাতে চপ বিক্রি দোকানে দেখবেন কাগজ কাটা হয়, তা ওই কাগজগুলো কাজে লাগে, এদের কাগজের কোনো দাম থাকবে না, কোনো দাম নেই এদের। আপনাদের এবারে বলে রাখি, আপনারা হা হুতাশায় ভুগবেন না। আপনারা যাদের বাড়ি পাওয়ার যোগ্য, ফর্ম ফিল আপ করে অনেকে জমা দিয়েছেন তো ভাই, যাদের বাড়ি পাওয়ার যোগ্য, গাড়িতে ঠোকাঠুকি করবে না, চিৎকার চেঁচামেচি করবে না, তারা গাড়ির ড্রাইভাররা সুন্দরভাবে গাড়ি নিয়ে চলে যাচ্ছে। তো যারা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন অপেক্ষা করুন, নতুন লিস্ট আউট হবে, নতুন লিস্ট বার হবে। তো দেখুন লিস্টে যদি দেখেন আপনি গরিব মানুষ, আপনার থেকে গরিব মানুষ বাড়ি পেয়েছে, তাহলে ভালো কথা তো, ওয়েল এন্ড গুড। আমরা তো চাই আপনার বুথের সব থেকে গরিব যিনি, তাকে সেই বাড়ি পাক।
আর যদি দেখেন গরিবের পরিবর্তে ওই কাকুলিদির দলে ঝান্ডা নিয়ে ঘুরতে বলে তার পাকা বাড়ি, 4 চাকা আছে, মাছ ধরার ট্রলার আছে, বা 2 চাকা আছে, বা বাড়িতে ফ্রিজ আছে, বা চাষযোগ্য জমি 8-10 বিঘে আছে, এক কথায় যারা বাড়ি পাওয়ার যোগ্য নয় তারা কাকুলিদিদেরকে তাদের দলকে 30,000 40,000 কাটমানিতে বাড়ি নিয়েছে। কি করবেন? মারামারি করবেন না, কিচ্ছু মারামারি করবেন না। আপনাদের বলে যায় আপনারা মারামারি করবেন না, আপনাদের শুধু একটু কাজ হবে, আপনার পরিবর্তে যে বড় লোককে বাড়ি দিয়েছে তার অ্যাকনলেজমেন্ট নাম্বারটা আর তার কত সম্পত্তি আছে সেটার নিয়ে আমাদের যারা এই বিড়াতে আমাদের ডাক্তার সাবির আছে, যারা আছেন বিভিন্ন অঞ্চলে যারা নেতৃত্ব আছে তাইরা আছে যারা, এদের হাতে শুধু দিয়ে দেবেন। কি কাজ আপনাদের? আপনার পরিবর্তে যে বড় লোক বাড়ি পেয়েছে তার কাগজটা আর তার কি সম্পত্তি আছে আমাদের নেতৃত্বদের কাছে দিয়ে দেবেন। আর একটু শুনিয়ে দেবেন, আমি গরিব, আমি 30,000 দিতে পারিনি বলে, 40,000 দিতে পারিনি বলে তোমার বাড়ি তুমি 40,000 দিয়ে বাড়ি পেয়েছো তো, আমাদের ভাইজান নওশাদ সিদ্দিকী আছে, কলকাতা হাইকোর্টের উকিল রেডি করো, কম করে 30 থেকে 50,000 টাকা উকিল নেবে, তোমাকে পেনের খোঁচা ভাইজান দেবে। আমি আপনাদের বলে যাই 5 টাকার পেনের খোঁচাই আপনার অধিকার যে 30,000 40,000 দিয়ে কিনেছে তাকে আমি কোর্টে টেনে নিয়ে যাব, আইনের মাধ্যমে লড়াই করে তার পরিবর্তে তার থেকে ঘরটা কেড়ে নিয়ে আপনার হাতে তুলে দেবো। আমি মানে কে তুলবে? আইএসএফ তুলবে। আমি মানে তাপসদা তুলবে। আমি মানে আমার বুথের লোকেরা আপনার লড়াই করবে। আর সাথে সাথে এটাও বলে যায় যে প্রধান উপপ্রধান মাল খেয়ে ওর নামটা তুলেছে, সেই উপপ্রধান প্রধানকেও কিন্তু পার্টি করব কলকাতা হাইকোর্টে, তাকেও ছাড়বো না। আর যে ভিডিও মাল নিয়ে বা অবৈধ কোনো কিছু ডিমান্ডে এই নামটাকে অ্যালাউ করে দিয়েছে ইন্সপেকশন না করে বা ভুল তথ্য দিয়ে, সেই বেটা ভিডিওকেও কিন্তু কলকাতা হাইকোর্টে নিয়ে গিয়ে আইনের মাধ্যমে তার জবাবদিহি করব আমরা। সুতরাং ভোট পাওয়ার জন্য আবাস যোজনার জন্য ভোট দেওয়ার দরকার নাই। আপনার আবাস যোজনা আপনার মৌলিক অধিকার। আর এটা বললাম বলে আমাদেরকে ভোট দিলে করবো না দিলে করবো না এরকম ব্যাপার নয়, এটা করবো আপনাদের জন্য বলে রাখছি। ভোট দিলে জিতালে পার্লামেন্টে গিয়ে কনসার্ন মন্ত্রীকে বলবে আপনাদের কথা, পার্লামেন্টে গিয়ে চিৎকার করবে, আর যদি পার্লামেন্টে না পাঠান তাও কিন্তু লড়াই করবে, এটা মনে রাখবে। এই বলছি বলে এই কারণে ভোট দেবেন এটা আমি বলবো না। ভোটের জন্য আবাস যোজনার বাড়ি তোমার দেবো এই লোক দেখিয়ে ভোট আমরা নেবো না। ভালো লাগলে ভোট দেবেন, আপনার হয়ে লড়াই করব, না ভালো লাগলে ভোট দেবেন না, কিন্তু লড়াইটা আইনসভার মধ্যে করতে পারবো না, কোর্টে লড়ে নেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ কথা, একদম শেষ কথা। আচ্ছা, আপনারা কোনোদিন দেখেছেন শুভেন্দু অধিকারীর সাথে মমতা ব্যানার্জির লড়াই হতে, মোহাম্মদ সেলিম সাহেবের সাথে অভিষেক বাবুর লড়াই হতে, অধীর রঞ্জন বাবুর সাথে কুণাল ঘোষের লড়াই হতে, দিলীপ ঘোষের সাথে সুজন চক্রবর্তীর লড়াই হতে কোনোদিন দেখেছেন? দেখেনি, আর আমরা দেখতেও চাই না। কিন্তু লড়াইটা কার কার হচ্ছে? এই বুথটার নাম কি? এই রাউতরা পঞ্চায়েতের ধাপধাড়াতে এই চায়ের দোকানে লড়াই, এই বুথে লড়াই, এই পৃথিবীতে লড়াই, এই ক্যানিং এ লড়াই, এই ভাঙড়ে লড়াই, সব বুথের স্তরে লড়াই। বুথের লোকেদেরকে একটু চর্বি বেশি নাকি? খারাপ লাগছে নাকি? আমরা দেখছি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে ডেকে চা খাওয়াচ্ছে এসি রুমে বসে, সেখানে লড়াই নাই। সুজন চক্রবর্তী সিপিএম এর নেতা, কুণাল ঘোষ এই পার্থ চ্যাটার্জি তৃণমূলের নেতা, বিজেপির নেতা এক জায়গায় বসে তারা চা খাচ্ছে। কুণাল ঘোষ তৃণমূলের নেতা, দিলীপ ঘোষ বিজেপির নেতা, সুকান্ত মজুমদার বিজেপির নেতা, তারা এক জায়গায় বসে কেক কাটছে। আর লড়াইটা কোথায় হচ্ছে? এই ধাপধারা বাজারে বুথে বা এই রাউতারা অঞ্চলের কোনো বুথে লড়াই হচ্ছে। কেন হবে ভাই? এটা আমার প্রশ্ন। তারা যদি এসি রুমের বসে চা খেতে পারে, অন্তত মাইকের আওয়াজ যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের কানে নিশ্চিতভাবে যাচ্ছে বা যাবে, তাদের কাছে অনুরোধ, লড়াই আপনারা করবেন না। এরা এমপি হয়ে দিল্লি চলে যাবে, এসি ট্রেনে যাবে বা ফ্লাইটে দিল্লি যাবে, দিল্লি পাঠাতে গিয়ে মারপিট করে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না। এরা যদি এসি রুমে বসে চা খেতে পারে, আপনারা অন্তত নন এসিতে বসে চা খাবেন, মারামারিতে জড়াবেন না, এই অনুরোধ। শেষ করছি। আমার উপরে এখন অনেকের রাগ, আমার বামপন্থী বন্ধুদেরও খুব রাগ হচ্ছে, রাগ করুক, আমার কোনো যাই আসে না। তবে একটা কথা বলি, তাই একটা কথা বলবো ভাই। আচ্ছা, একটা স্লোগান খুব চলে জানেন, এই স্লোগানটাই বন্ধ করতে বলেছি, কারণ স্লোগানের মিস ইউজ হচ্ছে। কেন বন্ধ করতে বলেছি? বলছে কি লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। শুনতে কিন্তু খুব ভালো লাগে। আমার প্রশ্ন এখানে, লড়াইটা কে করে আর বাঁচেটা কে? লড়াইটা কে করে? সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম,
এখানে কে দাঁড়িয়েছে গো? একটা কে দাঁড়িয়েছেন আমাদের কাকলি ঘোষ দস্তিদার লড়াই করে, শুভেন্দু অধিকারী লড়াই করে, অভিষেক ব্যানার্জি লড়াই করে, করেন আর করবেও না। কারণ ওরা জানে মারতে মারতে যদি এটা অবঘাতে মাথায় মেরে দিই, মারা গেলে 302 খেয়ে যাবো, আর জেল থেকে বার হবো না। তাই আপনাদের বলবো যে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। 1952 সাল থেকে এই ধরনের স্লোগান দিয়ে আসা হয়েছে। আর আপনার দাদু অমুকের দাদুর সাথে লড়াই করেছে, কেউ কবরে গেছে, কেউ শ্মশানে গেছে, কারো মাথা ফেটেছে, কেউ মার খেয়েছে, কেউ মেরেছে, কেউ জেলে গেছে, ধ্বংস হয়েছে। এই লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই বলতে বলতে আপনার বাবারা একই ভাবে ধ্বংস হয়েছে, এখন আপনাদেরকেও ধ্বংস করতে চাইছে। তাই আপনাদের বলবো, এবার বলুন নেতাই নেতাই লড়াই চাই, জনগণ একটু বাঁচতে চাই। নেতাই নেতাই লড়াই চাই, জনগণ একটু বাঁচতে চাই। এবার বলুন নেতাদেরকে বলুন 1952 সাল থেকে আমাদেরকে অনেক লড়িয়েছো, তোমরা গ্যালারিতে বসে মজা দেখেছো। এবার তুমি সুজন চক্রবর্তী, এবার তুমি কাকলি ঘোষ দস্তিদার, এবার তুমি স্বপন মজুমদার, তোমরা লড়াই করো নেতা নেতা সাড়ে সাড়ে, আর আমরা একটু গ্যালারি থেকে বসে তালি মারি। আর লড়াই নয়। লড়াই কারা করে ভাই? যাদের 300 টাকা রোজ। লড়াই কারা করে? সকালে উঠে ভ্যান নিয়ে বার হয়, সারা দিন যারা খেটে বাড়ি ঢুকে 300 টাকা ইনকাম করে, কোন একদিন বৃষ্টি হয়ে গেলে তারা কাঁদে বাড়িতে বসে যে আজকে বৃষ্টি হয়েছে, আজকে আমার পরিবারের মুখে আহারটা কিভাবে তুলে দেব। আর কাকলিদিরা বৃষ্টি হলে এসি রুম থেকে, তার কাছ থেকে, বারান্দা থেকে ভিডিও পোস্ট করে বলে কি রোমান্টিক ওয়েদার। কাকলি দিদির কাছে রোমান্টিক ওয়েদার হতে পারে বৃষ্টিটা, আমার একজন কৃষক বন্ধু, আমার একজন ডে লেবারের কাছে কিন্তু ভয়ঙ্কর সেটা দিন। তাহলে বলবো আমার বন্ধুদেরকে, যারা দিনে 300 টাকা ইনকাম করে, এই কাকলি দিদির খপ্পরে পড়ে ওই লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে যাই, স্লোগান বন্ধ করতে হবে। এবার কি বলতে হবে? নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। হবে তো নাকি? এইটা বলি বলি আমি মৌলবাদী, এটা বলি বলি আমি সাম্প্রদায়িক, এটা বলি বলি আমি মুসলমানদের দল, এটা বলি বলি আমি বিজেপির দালাল। যা ইচ্ছা বলে বলুক, আমি আমার ভালোবাসার মানুষদেরকে একটু সতর্ক করতে চাই। শেষ স্লোগান দিয়ে এখান থেকে বিদায় নেব। চুপচাপ চুপচাপ আগামী জুন মাসে 1 তারিখ আসছে দিন, একটু জোরে হবে না? আগামী জুন মাসে 1 তারিখ আসছে দিন। চুপচাপ চুপচাপ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও অনুরোধ করছি, ভোটের জন্য মারামারি হানাহানিতে জড়াবেন না। ভোট আসবে যাবে, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবেন না। সিপিএম এর সঙ্গে কেন জোট হলো না? সিপিএম ভালো বলতে পারবে। সিপিএম এর নেতারা অনেক, সবাই নয়, তবে কয়েকটা নেতা দিনে যদি সিপিএম করে, রাতে যদি বিজেপি করে, তাহলে জোট আর হবে? সিপিএম এর অনেক নেতা নয়, তবে কিছু নেতা দিনে সিপিএম করছে আর রাতে বিজেপি করছে, তাহলে কি আর জোট হয়? দিনে দিনে সিপিএম করছে, রাতে তৃণমূল করছে, কাকলিদির সাথে বা তাদের দলের সাথে উঠা বসা করছে, রাজারহাট থেকে শুরু করে এইদিকে, তাহলে কি আর জোট হয়? জোট হবে, লড়াই হবে বুক চিতিয়ে, ওই ম্যাও ম্যাও লড়াই হবে না। বাঁচলে সিংহের মতো একদিনই বাঁচবো, বিড়ালের মতো 500 দিন বাঁচার দরকার নাই। একাই লেবারের দরকার। চক্রান্তটা অনেক গভীরে আছে, কম টাকায় লেবারের দরকার। আপনি যখন স্বীকার করবেন যে আপনি বাংলাদেশ থেকে এসেছেন, আপনার এই 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 এই, তখন আপনাকে বলবে আপনি ধর্মীয় কারণে অত্যাচারিত হয়েছেন, তার প্রমাণ দেন। আপনি দিতে পারবেন না, আপনি তখন দেশের নাগরিক নয়, আপনাকে ডিটেনশন ক্যাম্পে দেবে। ডিটেনশন ক্যাম্পে দেবে, না হলে কি বলবে, অমুকের যাও, চলে যাও, ডি নাগরিক করে দেবে, আপনাকে ডি ভোটার করে দেবে। তারপরে তুমি কাজ করো, অমুক জায়গায় পাঠিয়ে দিচ্ছি, কাজ করো। দিন আনে দিন খাওয়া লোক, ওখানে স্বল্প কিছু মূল্য দেবে, আর দুবেলা হয়তো কিছু খেতে দেবে, ওখানে লেবারে পরিণত করে দেবে। তা আমি সতর্ক করে যাবো একটা কথাই, যে নাগরিকত্ব পাওয়ার নামে আপনাদের নাগরিকত্ব কেড়ে নিচ্ছে না তো, এটা একটু ভাববে। কারণ অলরেডি আপনারা ভারতের নাগরিক, এটা বলা যাচ্ছে এখানকার মানুষের জন্য, মতুয়া মানুষের হয়ে, নবশুদ্ধ মানুষের হয়ে, যারা এই দেশের নাগরিক, নিঃশর্ত নাগরিকত্বের দাবি আমরা করি। কোন মতুয়া ভাই কাগজ দেখাবে না, তাদের নাগরিকত্ব চাই আমাদের। কোন নবশুদ্ধ ভাই কাগজ দেখাবে না, তাদের নাগরিকত্ব চাই। তার লড়াই আমি সুপ্রিম কোর্টে গিয়ে করছি আপনাদের জন্য। কোন মমতা ব্যানার্জি কিন্তু করেনি।
এই আপনার কোন নামটা কি গো ওনার কাকলি বাবু দিদিও করেনি। তাই বন্ধুগণ আপনাদের বলবো একটু সজাগ সতর্ক হন। কাগে কান নিয়ে চলে যাচ্ছে বলে কাগের দিকে তাকাবার দরকার নেই, কানের দিকে একটু হাত দিয়ে দেখুন তো কানটা আছে না নাই। অনেক কথা বলছে, এদের কথাই ভরসা করবেন না। কেন করবেন না? যখন নোটবন্দি করেছিল কি বলেছিল তখন? যদি নোটবন্দি সুফল না হয় তাহলে চৌরাস্তায় কি বলেছিল মনে নেই নাকি? গলায় কি দেবে বলেছিল? তো নোটবন্দি সুফল হয়েছে না কুফল? ছোট ছোট যারা ব্যবসায়ী, যারা দলিত, যারা আদিবাসী, যারা মুসলিম সমাজ, পিছিয়ে বর্গের মানুষেরা এই ছোট ছোট ব্যবসা করেন, তাদের বলতে পারবে নোটবন্দিতে তাদের কি সমস্যা হয়েছে। বলেছিল বছরে 2 কোটি চাকরি দেব। 2 কোটি চাকরি তো দূরের কথা, এই মোদী সরকার, জুমলাবাজের সরকার, এই শুভেন্দু অধিকারীদের সরকার, এই স্বপন মজুমদারদের সরকার, যিনি বারাসাতে দাঁড়িয়েছেন, ভোট চাইতে তাকে প্রশ্ন করবেন বছরে 2 কোটি চাকরি দেওয়ার কথা বলেছেন। কত চাকরি দিয়েছেন সে কথা বলুন। চাই মুসলমানকে দরকার লাগলে চাকরি দিতে হবে না, হিন্দু ভাইকে কত চাকরি দিয়েছেন বলুন। আপনি হিন্দুকে বাঁচাতে এসেছিলেন তো 2014 সালের আগে? কত আমার হিন্দু ভাইকে চাকরি দিয়েছেন? উত্তর দিতে পারবে না, বরঞ্চ ছাঁটাই হয়েছে এই সরকারের আমলে বেশি। আপনি প্রশ্ন করবেন স্বপন মজুমদারদেরকে, যারা এই বারাসাত লোকসভায় ভোট চাইতে আসছে বিজেপি থেকে, তাদের প্রশ্ন করবেন। বলেছিলেন বেকারত্ব ঘোচাবে, আর বেকারত্বের শীর্ষের দিকে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। ভারতবর্ষে যে বেকারত্ব আছে তার 86% আমার মতো যুবকরা আছে, যুবতীরা আছে, আমার বয়সী যুবকরা আছে। ভাবতে ভাই, যার পেছনে টাকার দরকার হচ্ছে উঠে বাড়ি চলে যান। সার্কাস হচ্ছে নাকি? পিছনে উঠে পড়ছেন মাঝে মধ্যে, পেছনের লোকের অসুবিধা হচ্ছে আপনাদের জন্য। যারা বছরে 2 কোটি চাকরি দেওয়ার কথা বলেছিল ফেল হয়েছে, বেকারত্ব ঘোচাবার কথা বলেছিল ফেল হয়েছে। উল্টে যে বেকারত্ব বেরোচ্ছে 86% যুব সমাজে। আবার এরা হিন্দুকে বাঁচাতে এসছে। হিন্দুকে এরা ভারতবর্ষে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, মিডিয়ার পার্সন আছে, দেশ স্বাধীনের পর থেকে ভারতবর্ষের হিন্দুরা যতটা না বিপন্ন হয়েছে, এই 2014 থেকে 2024 সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই বর্বর বিজেপির আমলে হিন্দুরা। আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, আমার কথাটা যদি ভুল হয় আপনি ওই নামটা কি গো স্বপন মজুমদারদেরকে বলুন, সুকান্ত মজুমদারকে বলুন, দিলীপ ঘোষকে বলুন, সর্বোপরি শুভেন্দু অধিকারীকে বলুন নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা করতে। আইনে বুঝে নেবো আমি। 2011 সালের আগে মহল্লাতে গিয়ে পাড়াতে কিছু ইমাম সাহেবকে কিনে, কিছু মৌলী সাহেবকে কিনে মুসলমান খাতরে মে হ্যায়, মুসলমান খাতরে মে হ্যায়, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে মুসলমানদের নাকি অবস্থা খারাপ, এই ধরনের বলে ভোটটা নিয়েছে। আমি এখানে দাঁড়িয়ে বলছি, কাকুলি দিদের যদি সৎ সাহস থাকে